আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ইরান ও রাশিয়ার সহযোগিতা নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে, এমনটাই স্পষ্ট হলো দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ৩ বছর মেয়াদী একটি নতুন সহযোগিতা রোডম্যাপের মাধ্যমে। মস্কোতে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই রোডম্যাপে সই করেন। নতুন এই নথিটি মূলত চলতি বছরের শুরুতে স্বাক্ষরিত দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বিভিন্ন ধারার বাস্তবায়নকে কার্যকর ও কাঠামোবদ্ধ করার উদ্দেশ্যে প্রণীত। এই ৩ বছর মেয়াদী রোডম্যাপ মূলত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব দেয়। এটি জানুয়ারিতে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের স্বাক্ষরিত কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটির ধারাবাহিকতা। চুক্তিটি ইতোমধ্যে রাশিয়ার পার্লামেন্ট ও প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদিত হয়েছে এবং অক্টোবরের শুরুতে ইরানেও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। উক্ত কৌশলগত চুক্তি আগামী ২০ বছর ধরে ইরান রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারণ করবে। যৌথ সংবাদ সম্মেলনে আব্বাস আরাকচি বলেন, নতুন এই রোডম্যাপের মাধ্যমে ইরান রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব নতুন ও দ্রুততর পর্যায়ে প্রবেশ করেছে। তিনি জানান, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ইস্যুতে অত্যন্ত ঘনিষ্ঠ, নির্দিষ্ট ও বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যদিকে ল্যাভরভ স্বীকার করেন, চুক্তি স্বাক্ষরের পর থেকে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। ২০ বছর মেয়াদী কৌশলগত চুক্তিতে প্রতিরক্ষা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জ্বালানি, অর্থনীতি, আর্থিক খাত ও সংস্কৃতি সহ বিস্তৃত ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলা এবং সামরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। সাবেক ইরানি কূটনীতিক ও জাম্বিয়া, উজবেকিস্তান এবং থাইল্যান্ডে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মোহসেন পাক আইয়েনের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার সম্পর্ক একটি সুস্পষ্ট কৌশলগত গতিপথে অগ্রসর হয়েছে। তার ভাষায় ২০ বছর মেয়াদী এই সহযোগিতা নথি সম্পর্কটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এর ফলে নিয়মিত ও উদ্দেশ্য প্রণোদিত পরামর্শ অপরিহার্য হয়ে উঠেছে। তিনি মনে করেন, আরাকচির মস্কো সফর এই প্রেক্ষাপটে মূল্যায়ন করা উচিত, যা দুই দেশের মধ্যে সমন্বয় আরও গভীর করতে সহায়ক হবে। গত ১ বছরে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে অন্তত ৫ বার সাক্ষাৎ হয়েছে এবং আরাকচিও একাধিকবার মস্কো সফর করেছেন। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার ব্যর্থতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা এবং এই ৩ দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ, এসব অপ্রত্যাশিত চ্যালেঞ্জ ইরান ও রাশিয়াকে আরও কাছাকাছি এনেছে। রাশিয়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে সমর্থন করেছে এবং সম্ভাব্য নতুন সংঘাতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও জুনে ১২ দিনের সংঘাতে ইরান রাশিয়ার সামরিক সহায়তা চায়নি, তবু ভবিষ্যতে বিমান প্রতিরক্ষা ও যুদ্ধবিমান খাতে সহযোগিতা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ল্যাভরভ জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের আওতায় থেকে রাশিয়া ইরানের সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণ করছে। জাতিসংঘে ইরানের পক্ষে রাশিয়ার দৃঢ় অবস্থান, একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা এবং পশ্চিমা চাপ মোকাবেলায় যৌথ কৌশল, সব মিলিয়ে স্পষ্ট যে ইরান রাশিয়ার সম্পর্ক এখন কেবল কূটনৈতিক নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। গত ২ বছরে গাজার জন্য সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক বাস্তবতা ছিল তার উপর নিক্ষিপ্ত বোমা ও ক্ষেপণাস্ত্রের অবিরাম বর্ষণ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই জনপদের উপর আগ্রাসন যখন সাময়িকভাবে কমে আসে, তখনই শুরু হয় আরেক ধরনের যুদ্ধ, মানচিত্রের যুদ্ধ, সীমান্ত ও ক্রসিং নিয়ন্ত্রণের যুদ্ধ, পুনর্গঠনের নামে রাজনৈতিক দর কষাকষির যুদ্ধ। অন্যদিকে দাঁড়িয়ে থাকে তথাকথিত শান্তি পরিকল্পনা, পিস কাউন্সিল, আন্তর্জাতিক বাহিনী, দ্য ডে আফটার ও নতুন শাসন ব্যবস্থার আলোচনা। এই দুই বিপরীত ধারার টানাপোড়েনে অগ্রগতি হচ্ছে কচ্ছপ গতিতে। কাগুজে প্রতিশ্রুতি আর বাস্তবের দমনপীড়ন পাশাপাশি চলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবার টেলিভিশনে এসে ভাষার রং বদলে গাজার জন্য তার শান্তি পরিকল্পনা প্রচার করেন, অথচ একই সময়ে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা, হত্যাকাণ্ড এবং গত অক্টোবরে শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন প্রায় প্রতিদিনই ঘটছে।
এই প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থা আবারও সামরিক আধিপত্যের যুক্তি চাপিয়ে দিতে চায়। গাজায় লেবানন মডেল প্রয়োগ করে বর্তমান পর্যায়ের রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা করছে। আজ জানিয়ে আলোচনা হচ্ছে, তার বড় অংশই যেন রাজনৈতিক মাইন্ডফিল্ড, ব্যর্থতা ও অচলাবস্থার ফলাফলকে স্থায়ী করার প্রয়াস, যা কেউ প্রকাশ্যে স্বীকার করতে সাহস পায় না। একটি পুরনো জনগোষ্ঠীর আত্মত্যাগ ও দৃঢ়তাকে আন্তর্জাতিক প্রকল্পে রূপান্তর করা হচ্ছে, যেগুলোর সফলতার সম্ভাবনা ক্ষীণ, অথচ ফিলিস্তিনিরা আজও নিরাপত্তা বা শান্তির কোনো বাস্তব অনুভূতি পাচ্ছে না। এখানেই মৌলিক প্রশ্নটি উঠে আসে, গাজা কি সত্যি শান্তির পথে, নাকি এটি আন্তর্জাতিক ব্যবস্থাকে তার ব্যর্থতা ও পক্ষপাত স্বীকারের লজ্জা থেকে বাঁচানোর আরেকটি মরীচিকা? সব সহ্য করেও গাজা পরাজিত হয়নি, সাদা পতাকা তোলেনি, বরং এই সংবেদনশীল মুহূর্তে না বলার অধিকার এখনও তার আছে। পিস কাউন্সিল ও আন্তর্জাতিক বাহিনীর ধারণা আজ বৈশ্বিক আলোচনার কেন্দ্রে, যা গাজার ভৌগোলিক সীমানাকে ছাড়িয়ে গেছে। ট্রাম্পের প্রতিটি বক্তব্যের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থার গভীর সংকট আরও স্পষ্ট হয়ে উঠছে। দীর্ঘ এক গণহত্যামূলক যুদ্ধে সামরিক শক্তি হিসেবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইসরায়েলি শাসন ব্যবস্থা ও ওয়াশিংটন বাধ্য হয়েছে রাজনৈতিক পথ খুঁজতে। গাজা, যাকে দীর্ঘদিন কেবল মানবিক ও নিরাপত্তা সমস্যা হিসেবে দেখত, আজ যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজের সামনে এক কেন্দ্রীয় রাজনৈতিক বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কারা গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে, কী উপায়ে আর কার মূল্য দিয়ে? বর্তমানে আলোচিত পরিকল্পনার ভিত্তি হল গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, বিনিময়ে হামাসের ক্ষমতা থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানো, এরপর আন্তর্জাতিক বাহিনী পরিচালিত নতুন শাসন ব্যবস্থা। প্রস্তাব অনুযায়ী ট্রাম্প ও দাতা রাষ্ট্রগুলোর একটি কাউন্সিল শীর্ষে থাকবে, একটি নির্বাহী সংস্থা অন্তর্বর্তীকাল তদারকি করবে, আর গাজার ভেতরে কাজ করবে একটি টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি সরকার। পাশাপাশি থাকবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যার কাজ হবে নিরাপত্তা বজায় রাখা এবং হামলা প্রতিরোধ। এই পুরো প্যাকেজটি হামাস ও ইসরায়েলের সামনে একক প্রস্তাব হিসেবে উপস্থাপনের কথা বলা হচ্ছে। কিন্তু মূল প্রশ্ন থেকেই যায়, ফিলিস্তিনিরা নিজেরা কিভাবে এটি নেবে? রাজনৈতিক শক্তিগুলো আদৌ কি তা মেনে নেবে? দুটি বছরের গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে গাজার প্রতিরোধ আঞ্চলিক হিসাব নিকাশ ও শক্তি সমীকরণ ওলটপালট করে দিয়েছে। ট্রাম্প যখন বারবার তার শান্তি পরিকল্পনার কথা বলেন, তখন একটি বিষয় উপেক্ষা করা যায় না। কিভাবে অবরুদ্ধ, বিধ্বস্ত ভূখণ্ড এত গভীর বৈশ্বিক রাজনৈতিক মনোযোগের কেন্দ্র হয়ে উঠল? উত্তর স্পষ্ট, গাজা আর প্রান্তিক কোনো মানবিক ইস্যু নয়, যাকে সাময়িক ত্রাণ বা অর্থের বিনিময়ে চুপ করিয়ে রাখা যাবে। তার দৃঢ়তা ও আত্মত্যাগের মাধ্যমে গাজা আজ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু, যা জায়নবাদী শাসনের পক্ষে থাকা শক্তিগুলোর পক্ষপাত ও নৈতিক দেউলিয়াত্ব উন্মোচন করেছে। পিস কাউন্সিল ঘোষণার পেছনে মানবিক জাগরণ নয়, বরং সামরিক শক্তি ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ব্যবস্থার গভীর সংকটই কাজ করছে। দশকের পর দশক ধরে ওয়াশিংটন তথাকথিত শান্তি উদ্যোগের পৃষ্ঠপোষকতা করেছে। আজ বাস্তবতা ভিন্ন। শক্তি দিয়ে কোনো সমাধান চাপিয়ে দেওয়া যায় না। গাজাকে পাশ কাটিয়ে কোনো আঞ্চলিক প্রকল্প টেকসই হয় না। ট্রাম্প অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে গাজাকে নতুন মধ্যপ্রাচ্য গড়ার সুযোগ হিসেবে দেখেন, নিজেকে শান্তির কারিগর হিসেবে বাজারজাত করতে চান। ইসরায়েলি নেতৃত্ব এই সুযোগে গণহত্যা ও আন্তর্জাতিক একঘরে অবস্থা কাটিয়ে উঠতে চায়, আর নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক পতন ঠেকানোর প্রতীকী বিজয়ের চেষ্টা। এইসব হিসাবের মাঝেও একটি বাস্তবতা অটল, ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ। এই সত্য অগ্রাহ্য করা মানে এমন এক জনগোষ্ঠীকে ভুল বোঝা যারা আত্মসমর্পণ মানে না। এখন আলোচনায় এসেছে পরিকল্পনার দ্বিতীয় ধাপ, পুনর্গঠন রাজনৈতিক বিন্যাস, পিস কাউন্সিল। কিন্তু এটি আসলে যুদ্ধের নতুন অধ্যায়, যেখানে লড়াই হবে বয়ান, বৈধতা, অস্তিত্ব ও প্রতিনিধিত্ব নিয়ে। পুনর্গঠন নিজেই হয়ে উঠবে চাপ ও দর কষাকষির হাতিয়ার, নিরস্ত্রীকরণ ও শান্তির বিনিময়ে অবকাঠামো। ইতিহাস বলে এই চাপ সফল হয় না। গাজা কখনো অবরোধের ভেতরে জীবন সহজ করতে যুদ্ধ করেনি। সে লড়েছে অবরোধ ভাঙতে, দখলদারিত্বের অবসান ঘটাতে, স্বাধীনতাকে অধিকার হিসেবে আদায় করতে। আজ গাজার সামনে চূড়ান্ত পরীক্ষা, জাতীয় ঐক্যের এমন সমীকরণ গড়ে তোলা যা তাকে আঞ্চলিক দর কষাকষির পণ্যে পরিণত হতে দেবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করে তারা আলোচনার টেবিলে পরাজিত হয় না। গাজা তার পথ জানে।
কোনো আরোপিত শান্তি, কোনো কাউন্সিল তার আত্মত্যাগকে পাদটিকা বানাতে পারবে না। স্বাধীনতা উপহার নয়, তা ছিনিয়ে নিতে হয়। আর শান্তি জন্ম নেয় না আত্মসমর্পণ থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন। গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও একই সময় ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও অব্যাহত ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকের মাধ্যমে সপ্তম যুক্তরাষ্ট্র কাতার কৌশলগত সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রতিশ্রুতিও পুনরুল্লেখ করা হয়। তবে লক্ষণীয় বিষয় হলো, এই আনুষ্ঠানিক বিবৃতিতে গাজা পরিস্থিতি বা যুদ্ধবিরতি সংক্রান্ত চলমান আলোচনা সম্পর্কে সরাসরি কোনো উল্লেখ করা হয়নি। পররাষ্ট্র দপ্তর শুধু জানায়, মার্কো রুবিও মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণে কাতারের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উভয় দেশ যৌথ স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় 2 মাস পূর্ণ হয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে সামরিক কার্যক্রম স্থগিত, গাজা থেকে আংশিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দী ও জিম্মি বিনিময় এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় ধাপে অগ্রসর হতে গেলে একাধিক জটিল শর্ত পূরণ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 20 দফা পরিকল্পনা অনুযায়ী এই পর্যায়ে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর আরও প্রত্যাহার এবং একটি প্রযুক্তিবিদ নির্ভর ফিলিস্তিনি প্রশাসন গঠনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াশিংটনে রুবিও ও মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে শেখ মোহাম্মদ বলেন, গাজা ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি কাতার স্পষ্টভাবে উত্থাপন করেছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের লঙ্ঘন মধ্যস্থতাকারী দেশগুলিকে বিব্রতকর অবস্থায় ফেলছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আমরা গাজায় এমন কোনো স্থিতিশীলতা বাহিনী চাই না যা এক পক্ষকে রক্ষা করবে অন্য পক্ষের ক্ষতির বিনিময়ে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি শাসনের দ্বারা চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধের পরও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পরপরই এবং সাদ্দাম সরকারের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় থেকেই ইরানি ক্ষেপণাস্ত্র উৎপাদনের ভিত্তি গড়ে ওঠে। তিনি উল্লেখ করেন, বিপ্লবের বিজয় ও 8 বছর ব্যাপী সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইরান শিখেছে যে জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য নিজস্ব সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য। সে কারণেই সময়ের সঙ্গে সঙ্গে ইরান ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ সহ নানা প্রতিরক্ষা সরঞ্জাম নিজস্ব প্রযুক্তিতে নির্মাণে আরও শক্তিশালী হয়েছে। শেকারচি বলেন, বিপ্লব ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতা আমাদেরকে শিখিয়েছে যে আমাদের নিজেদের শক্তির উপরই নির্ভর করতে হবে, আর সেই শিক্ষা থেকেই আজকের শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, 12 দিনের যুদ্ধে ইরানি দেশীয় বিশেষজ্ঞদের তৈরি ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ব্যয়বহুল ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি শাসনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যা ইরানের প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ। সামরিক মুখপাত্র আরও জানান, এই যুদ্ধে ফাত্তা ক্ষেপণাস্ত্র ছিল ইরানের অন্যতম কার্যকর অস্ত্র, যা শত্রুর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তিনি বলেন, 12 দিনের যুদ্ধের পর ইরান আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং দেশটির অস্ত্র উৎপাদন কারখানাগুলো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। শেকারচির জোরালো বক্তব্য ছিল, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানাগুলো এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। যুদ্ধের পরও সেগুলো পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে। তিনি এ বক্তব্যের মাধ্যমে ইরানের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতি, ধারাবাহিক উৎপাদন সক্ষমতা এবং সামরিক প্রস্তুতির বার্তা পুনর্ব্যক্ত করেন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।